ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে 11 পয়সা। মালয়েশিয়াগামী ট্রলার ডুবে যাওয়ার আগে 33 জনকে হত্যা করে দালাল চক্র। এবং উত্তরবঙ্গ সহ দেশের কয়েক জেলা পুড়ছে দাবদাহে, খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস। এটিএন নিউজ দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা। এখন থেকে দূরপাল্লার ভাড়া হবে প্রতি কিলোমিটার 2 টাকা 23 পয়সা। আর ঢাকা চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। তবে ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়াচ্ছে না সরকার। সম্রাট আনোয়ারের রিপোর্ট। পরিবহন মালিক নেতারা দাবি করছেন লিটার প্রতি ডিজেলের দাম 15 টাকা বৃদ্ধি, খুচরা যন্ত্রাংশের আমদানি খরচ ও যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এই অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন তারা। গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে গত কয়েকদিনে কয়েক দফায় পরিবহন মালিকদের বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছিল না। এই দোটানায় ভাড়া কতটা বাড়ে সে প্রশ্ন ছিল যাত্রীদের। কৌতূহলটা অবশেষে মিটল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিকদের আরেক দফা বৈঠকের পর। ঘোষণা দেয়া হলো নতুন ভাড়ার, যেখানে ডিজেল চালিত বাসের ভাড়া সমন্বয়ের ফলে বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা। তবে সর্বনিম্ন বাস ভাড়া স্থানভেদে 8 থেকে 10 টাকা আগের মতোই থাকছে। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। ভাড়া সমন্বয় সহ পরিবহন মালিকদের আরও কিছু দাবি থাকলেও আপাতত সেসব দাবি সরকার আমলে নিচ্ছে না বলে জানান মন্ত্রী। তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে উল্লেখ করে সরকারের নির্দেশ না মানলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। আমরা এটা নির্ধারণ করেছি শুধু ডিজেল চালিত বাসের জন্য। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। রেলেরটা নোয়েরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসেনি। নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে। এনএসি বাসের ব্যাপারে সেবার মানের মধ্যে তারতম্য আছে, সুযোগ সুবিধায় তারতম্য আছে। এটা আমরা 2টি বা 3টি স্ল্যাবে এনে ভাড়া নির্ধারণ করব এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পাবেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। কক্সবাজার সমুদ্র উপকূল কেন্দ্রিক মানব পাচারকারী চক্রের বিশাল নেটওয়ার্ক। টার্গেট অসহায় স্থানীয়দের পাশাপাশি হতাশাগ্রস্ত রোহিঙ্গারাও। সম্প্রতি গভীর আন্দামান সাগরে ট্রলার ডুবির পর এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। মালয়েশিয়াগামী ট্রলারটি ডুবে যাওয়ার আগে ফিশ হোল্ডে আটকে রেখে 33 জনকে হত্যা করে দালাল চক্র। ট্রলারটি থেকে উদ্ধার 9 জনের মাঝে 6 জনই চিহ্নিত মানব পাচারকারী। রোহিঙ্গা শিবির ও টেকনাফ খুঁড়ে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। উখিয়ার 6 নম্বর রোহিঙ্গা শিবিরে থাকতেন রফিকুল ইসলাম। গত 2 এপ্রিল টেকনাফ বন্দরে কাজের কথা বলে মানব পাচারকারীদের হাতে তুলে দেয় একই ক্যাম্পের বাসিন্দা মানব পাচারকারী মোহাম্মদ নূর। টেকনাফের রাজারছড়ার গোপন আস্তানায় 2 দিন আটকে রেখে অন্যদের সাথে রফিককেও মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দেয়া হয়। ট্রলার ডুবির একদিন আগে 8 এপ্রিল মাছ সমুদ্রে খাবার ও পানির সংকট নিয়ে প্রতিবাদ করলে ট্রলারের ফিশ হোল্ডে আটকে রেখে 33 জনকে হত্যা করে মানব পাচারকারীরা। পরে হোল্ড থেকে লাশ বের করে সমুদ্রে নিক্ষেপ করার সময় 9 এপ্রিল বিকেল 4টার দিকে মালয়েশিয়াগামী এই ট্রলারটি ডুবে যায় আন্দামান সাগরে।
মৃত্যুদুয়ার থেকে বেঁচে ফেরা কয়েকজনের জবানবন্দিতে উঠে আসে মানব পাচার চক্রের ভয়াবহ চিত্র। ফিরে আসাদের একজন রফিকুল ইসলাম এটিএন নিউজের মুখোমুখি হয়ে বর্ণনা দেন সেই ভয়াবহ নির্যাতনের। সাইদুরগ্রস্ত মানে রেস্টুরেন্ট হিসেবে আসছিল উনি আর কি, বোর্ডের স্টাফ। তারপরে শুধু উনি বেশি মারতে একটু আর এখান থেকে ফোন মরে মারছে যায়, রাতি মারছে যায়। এখানে আমার অনেক ব্যথা, এখন লড়তে পারছি না, ফুলে গেছে। সেখানেই শেষ নয়, মালয়েশিয়াগামী ট্রলারে থাকা অবস্থায় রফিকের পরিবারকে জিম্মি করে ৩ লাখ টাকা আদায় করে নেয় রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মানব পাচারকারী চক্রের গডফাদার মোহাম্মদ নূর। উদ্ধারের পর দালাল চক্রের তথ্য ফাঁস করে দেওয়ায় রফিকুল ইসলামকে এখন দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। হয়তো তুই হন্না তাহার ক্যাম্পত হন জায়গা তাহার তোরা আয় হয়তো ২-৪ দিন তুলে যা, তুই ক্যাম্পের বাইরে কেঙ্গেরি বাইরে হয়তো আসাই একবার উনি মানে মানুষকে সিটিং করতো, এখানে আমাদেরকে মানে বসাই দিত, কল ঢুকাই দিত, উঠাইতো, ওইরকম করতো আর কি। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, উখিয়া রোহিঙ্গা শিবির, কক্সবাজার। গবাদি পশু পালনে খ্যাত পাবনায় ঈদুল আজহাকে সামনে রেখে জোরে সোরে শুরু হয়েছে গরু মোটা তাজাকরণ। চাহিদার দ্বিগুণ পশু প্রস্তুতির পর্যায়ে। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর পাল্লা দিয়ে বাড়তে থাকা অন্যান্য খরচে দিশেহারা খামারিরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। পাবনা শহরের দ্বীপচর বলরামপুর এলাকার হামিদ ক্যাটেল ফার্ম কোরবানি ঈদকে সামনে রেখে এবছর দেশি ও শঙ্কর জাতের 18টি গরু প্রস্তুত করা হয়েছে এই খামারে। নিয়মিত পরিচর্যার ব্যস্ততার মাঝেও খামারিদের কপালে চিন্তার ভাঁজ, কারণ গত 2 বছরে দানাদার গোখাদ্যের দাম বস্তা প্রতি বেড়েছে 400 থেকে 1000 টাকা পর্যন্ত। বেড়েছে শ্রমিকের মজুরি। বিদ্যুতের আসা যাওয়ায় তীব্র গরমে বারবার গোসল করিয়েও স্বস্তি দেওয়া যাচ্ছে না গবাদি পশুগুলোকে। জ্বালানি সংকটের কারণে এবার হাটে গরু পরিবহন খরচও বাড়বে, ফলে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়ে যাচ্ছে। আব্বু কাকার শখ ছিল, এই শখে তারা গরু পালা শুরু করে। কুরবানি ঈদের সময় 4-5টা বিক্রি করে দিতাম আমরা, আর বাকি আমাদের জন্য কুরবানির জন্য রেখে দিতাম। এখানে আমাদের গরু আছে 18টা। এখানে আগে যা দানাদার খাদ্য দেওয়া হইতো তার থেকে একটু বাড়ায় দেওয়া হয়েছে। মশা মাছির জন্য যে স্প্রে লিকুইডগুলো থাকে, যদি সবাই এগুলো সচেতনভাবে ব্যবহার করে তাহলে দেখা যায় গরুর খরচটা অনেক কমে আসবে, গরুর মৃত্যু জায়গা থেকে অনেকটা হ্রাস পাবে। টোটাল হিসাব করলে লস, কিন্তু এখন পোষেই রায়ন কি করবেন, অভ্যাস করে ফেলা যায়, পুষে কি করার কিছু করার নেই। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চলতি বছর জেলার চাহিদা মেটাতে প্রয়োজন হবে প্রায় 3.5 লাখ পশু। 33,040টি খামারে প্রস্তুত করা হচ্ছে 6.5 লাখেরও বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে। কোরবানির জন্য আমরা এবছর প্রস্তুত করছি 6,53,588টি গবাদি পশু আমাদের প্রস্তুত আছে। আমাদের চাহিদা হলো 3,36,572, আর উদ্বৃত্ত থাকছে আপনার 3,17,016। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। উত্তরবঙ্গ সহ দেশের অনেক জেলায় পড়ছে দাবদাহে। তীব্র গরমে নাভিশ্বাস খেটে খাওয়া মানুষের হচ্ছে ফল ফসলের ক্ষতি। একই সঙ্গে অনেক জেলায় চলছে বিদ্যুতের লোডশেডিং। সাধারণের পাশাপাশি ভোগান্তি বেড়েছে এসএসসি পরীক্ষার্থীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল 40 ডিগ্রি সেলসিয়াসে, যা এবছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবারও জেলার তাপমাত্রা আগের দিনের মতোই। তীব্র গরমে পড়ছে উত্তরের এ জেলা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন একই অবস্থা বিরাজ করবে। এদিকে তীব্র গরমের পাশাপাশি চলছে বিদ্যুতের লোডশেডিং, তাতে বিপর্যস্ত জনজীবন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্যান্য শহরের তুলনায় সূর্য মনে হয় কাছে। রাজশাহী ঘেঁষা সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, সেখানে দুপুরে তাপমাত্রা উঠেছে 38 ডিগ্রি সেলসিয়াসে। প্রখর রোদে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের না হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। কৃষকরা বলছেন তীব্র গরমে ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি ক্ষতি হতে পারে আম লিচুরও। অসুবিধা, প্রচণ্ড গরমে কৃষিকাজ করার সম্ভব হয়েছে না। মেহেরপুরেও সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তীব্র গরমে কাজকর্ম আয় রোজগারে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষের। তবে বিক্রি বেড়েছে ডাব, শরবত, বিভিন্ন পানীয়ের। গরম পড়ার সাথে সাথে আমাদের শরবত বিক্রি ভালো হয়েছে। পাশের জেলা চুয়াডাঙ্গায়ও চলছে তীব্র দাবদাহ। অসহনীয় তাপ ও বাতাসের আর্দ্রতায় দুর্বিষহ মানুষের জীবন। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়োবৃদ্ধরা। এদিকে তীব্র গরমে আম লিচু ঝরে পড়ার দুশ্চিন্তায় আছেন বাগানীরা।
এখানে যে গরম, এই গরমে আমরা টিকতে পারছি না। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবরে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। চট্টগ্রামের আগ্রাবাদে মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু এবং বান্দরবানে রাবার বাগানের 6 শ্রমিককে অপহরণ করল দুর্বৃত্তরা। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড এলাকায় ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 শ্রমিক। ভোর 4টার দিকে সিঙ্গাপুর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভোর রাতে আগ্রাবাদ অ্যাক্সেস রোডে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার কাজ চলছিল। এ সময় মাটির নিচের অবস্থা পরীক্ষা করার জন্য খনন শুরু করলে হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি অংশ ধসে পড়লে 4 শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বান্দরবানে রাবার বাগানে 6 শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার মধ্যরাতের পর সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের হাতির ডেরা এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুখোশধারী সন্ত্রাসীরা শ্রমিকদের শেডে হামলা করে 6 জনকে ধরে নিয়ে যায়। অপহর্তরা হলেন নুরুল আফসার, আরাফাত ইসমাইল, করিমুল্লাহ, রমিত ও সাকিব। বাগানের মালিক জানান, সম্প্রতি সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। তা না পেয়ে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন, অপহরণকারীরা এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করেনি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। গতকাল সকালেও নাইখংছড়ি উপজেলার বাইশারিতে রাবার বাগানের 3 শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। দর্শক, দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ। আবারও বাস ভাড়া প্রসঙ্গ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ডিজেল চালিত বাস, মিনি বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা করে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। পঞ্চগড় বাস টার্মিনাল থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে অনেকটা বাস ভাড়াও বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে যাত্রীরা কি বলছে এবং বাস মালিকরাই বা এ বিষয়ে কি বলছেন, একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। আসলে আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে বৈশ্বিক যে আসলে তেলের যে সংকট, এই কারণে কিন্তু আমাদের দেশে যে বাড়তি বাস ভাড়া যেটি বাড়ানো হয়েছে 11 পয়সা প্রতি কিলোমিটারে, এটির কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে পঞ্চগড়ের এই বিভিন্ন যে পরিবহন সেক্টর রয়েছে সেগুলিতে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেখানে আমি যেমনটি লক্ষ্য করেছি, আসলে আমি কথা বলেছিলাম সাধারণ যাত্রীদের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে প্রতিদিন কিছু মানুষকে তাদের কিন্তু তাদের জীবিকার কারণে তাদের বিভিন্ন জায়গায় তাদেরকে কিন্তু যাতায়াত করতে হয়। তারা যেমন জানাচ্ছিলেন যে আসলে এই বাস ভাড়া বেড়ে যাওয়ার কারণে তাদের কিন্তু আসলে ভোগান্তি আরো বেড়ে যাবে। এছাড়া শ্রমিক যারা রয়েছেন এবং বাস মালিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানাচ্ছেন যে আসলে এই যে 11 পয়সা বাড়ানো হয়েছে, এতেও কিন্তু তারা বলছেন যে তাদের কিন্তু আপত্তি রয়েছে। আমি একজনের সাথে কথা বলতে চাই, এখানে একজন শ্রমিক ইউনিয়নের একজন সদস্য, একটু জানাবেন এই যে বাড়তি ভাড়া 11 পয়সা, সেটিতে আপনাদের প্রতিক্রিয়া। আসলে বাড়তি 11 পয়সা ভাড়া এটা আসলে আমরা যাত্রীর কাছ থেকে নিতে পারবো না, যেহেতু তেলে 15 টাকা বৃদ্ধি, সেহেতু 11 পয়সা কোনো যাত্রীর কাছ থেকে আমরা নিতে পারবো, যেহেতু আমাদের লোকাল গাড়ি। আর 1 টাকা 2 টাকা ভাড়া বৃদ্ধি সচরাচর যাত্রী আমাদেরকে কমই দেয়। আর যে তেলের যে নিয়ন্ত্রণ, এটা যদি আগের 102 টাকা বা 100 টাকা রেটে আসতো তাহলে আমাদের জন্য ভালো হইতো।
ঠিক যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই যে যে বাড়তি ভাড়া এর কারণে যেমনটি আপত্তি রয়েছে এই যে যারা এই পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের যেমন আপত্তি রয়েছে যে তারা আসলে বলছেন এই বাড়তি ভাড়া তাদের কিন্তু তাদের জন্য কিন্তু পর্যাপ্ত নয় এবং সাধারণ মানুষ যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে দৈনন্দিন জীবনে যে বিভিন্ন জায়গায় তাদের যে যাতায়াত ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হবে এবং এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ সাধারণ যাত্রী এবং পরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের মধ্যে প্রায় যে কথা কাটাকাটি এবং যে ঝগড়া এটি বিবাদ কিন্তু লেগেই থাকে এবং এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সিদ্ধার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে বাস ভাড়ার সাথে জনজীবনে যে প্রভাব পড়ছে সেটি জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পতিত জমিতে লেবু চাষ করে সফল হয়েছেন ঝিনাইদহের তরুণ জুয়েল রানা। প্রতি মাসে লেবু ও চারা বিক্রি করে তিনি আয় করছেন প্রায় 50,000 টাকা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের তরুণ জুয়েল রানা চুয়াডাঙ্গার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। চাকরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় বাড়ির পতিত 3.5 বিঘা জমিতে 7 শতাধিক চায়না 3 জাতের সিডলেস লেবুর চারা রোপণ করেন। এরপর থেকে জুয়েলকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি লেবু বিক্রির পাশাপাশি চারাও বিক্রি করেন। বাগান পরিচর্যায় তাকে সাহায্য করেন তার বাবা ও বড় ভাই। বর্তমানে মানভেদে 15 থেকে 16 টাকা হালি লেবু বিক্রি করছেন এই শখের উদ্যোক্তা। গত রমজান থেকে পর্যন্ত জুয়েল 5 লাখ টাকার লেবু বিক্রি করেছেন। এবছর আরও 5 লাখ টাকার লেবু বিক্রির আশা তার। আমার এখানে খরিদ্দার আসে বাড়ির থেকে, ঝিনাইদহ আসে, কুষ্টিয়া থেকে আসে, শেখপাড়া থেকে আসে, আবার অনেক আমার লোক রাখা আছে ওরা ভ্যানে করে দিয়ে আসে। এখন মাথার লেবুগুলো 60 টাকা পিস আর মাঝারিগুলো ছোটোগুলো 3 টাকা পিস বিক্রি বর্তমান চলছে। শেষ করব দেশের খবর, তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে 11 পয়সা। মালয়েশিয়াগামী ট্রলার ডুবে যাওয়ার আগে 33 জনকে হত্যা করে দালাল চক্র। উত্তরবঙ্গ সহ দেশের কয়েক জেলা পড়ছে দাবদাহে, খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস। চট্টগ্রামের আগ্রাবাদে মাটি চাপায় 2 শ্রমিকের মৃত্যু। এবং বান্দরবানের রাবার বাগানে 6 শ্রমিককে অপহরণ করল দুর্বৃত্তরা। দর্শক, দেশের খবরে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।